আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টারের 3 নম্বর লেকচার স্টার্ট করব। তার আগে আমি গত লেকচারে যেগুলো পড়িয়েছিলাম সেখান থেকে কিছু কোশ্চেন তোমাদেরকে আমি আস্ক করব। আমি বলেছিলাম যে তোমরা একটু প্রিপারেশন নিবা গত ক্লাসে যেগুলো পড়িয়েছি সেখান থেকে। তো সবাই পড়েছো তো নাকি? পড়েছো সবাই মোটামুটি? স্যার আমি পড়ি নাই স্যার। তাহলে আমি দু একটা কোশ্চেন করি। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কাজ করব ভাবছি। আমি তোমাদেরকে একটু অ্যাসাইনমেন্ট আকারে কিছু ক্লাস ওয়ার্ক দিব। তোমরা কি গুগল ক্লাসরুমে আমাকে রিচ করতে পারবা? মানে আমি যদি তোমাদের সবার তো জিমেইল আইডি আছে নাকি? জি স্যার। জি স্যার। অ্যাকচুয়ালি আমি চাচ্ছি যে তোমরা একটু কাজের মধ্যে থাকো, কারণ আমি যে পড়তে দিচ্ছি তোমরা আসলে পড়ছো কি পড়ছো না এটা তো আসলে ভাবে বোঝার উপায় নেই। কারণ অনেকেই অ্যান্সার করতে পারছো, অনেকে পারছো না। তো আমি যদি কিছু কাজ দিয়ে দেই, ধরো কিছু কোশ্চেন দিয়ে দিলাম, তোমরা রেগুলার ভিত্তিতে ধরো সপ্তাহে একদিন একটা অ্যাসাইনমেন্ট আকারে বা যেভাবে হোক কাজ অ্যান্সারগুলো জমা দিলা লিখে। পারবা? জি স্যার। জি স্যার পারবো। হ্যাঁ, তাহলে আমি এখানে ইভালুয়েট করে দিলাম তোমাদের সামনেই যে তোমরা যেগুলা কাজ করেছো। তাতে করে আমার মনে হয় তোমাদের প্র্যাকটিসটা বা হচ্ছে এটা আরো বেটার হবে। আর আসলে এটা করতে যাচ্ছি কারণ আমি গত ক্লাসে বা গত মানে কয়েকটা ক্লাস আগে মনে হয় আমি তোমাদেরকে বলেছিলাম যে আইসিটিটা তোমরা এর আগে ব্যাচেরা যা যেভাবে পড়েছে তোমাদের সেভাবে পড়লে এখন আর হবে না। কারণ তোমাদের এখন কনসার্ন কিন্তু নট অনলি ইয়োর বোর্ড এক্সাম বাট অলসো অ্যাডমিশন টেস্ট। তোমাদের অ্যাডমিশন টেস্টের দিকেও আসলে একটু নজর দিতে হবে। বিশেষ করে আর্টস কমার্সের তো কোনো উপায়ই নাই, অ্যাডমিশন টেস্টে আইসিটি থাকবেই। সায়েন্সে পোলাপানের অপশন আছে, বাট যদি ঘ ইউনিটে পরীক্ষা দিতে হয় বা আদার্স ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিতে হয় সেক্ষেত্রে আইসিটির বিকল্প নাই, আইসিটিতে করতে হবে। কিন্তু মানে শুধুমাত্র যদি সায়েন্সের সাবজেক্টেই পরীক্ষা দেয় তখন অপশন থাকবে, আইসিটি দিতে পারবে বা তারা হচ্ছে বায়োলজি অপশনাল মানে বায়োলজি দিতে পারবে। তো যেহেতু এটা আসলে একটু গুরুত্ব বেড়ে গেছে রিসেন্ট গভর্নমেন্টের স্টেপসে, সো তোমাদের প্রিপারেশনটাও আসলে সেভাবে নিতে হবে। কারণ অ্যাডমিশন টেস্টে মানে 25 স্যার 30। আমাদের হ্যাঁ বলো। অ্যাডমিশনে আইসিটি সাবজেক্টও থাকবে? হ্যাঁ আইসিটি আমি তো তোমাদের আচ্ছা আমি তোমাদের গ্রুপে পোস্টটা শেয়ার করে দিই। হ্যাঁ আমি অনেক আগেই আমি গ্রুপে আমার মানে আইসিটি পেজে যে আইজি আইসিটি সলিউশন ওখানে শেয়ার করেছিলাম। তো এগুলা তোমরা হয়তো সবাই অ্যাক্সেস করো না মানে সবসময় এগুলা, তো আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ এটা একটু পড়ে নিও, কারণ এই ধরনের এই ইনফরমেশনটা তোমাদের জানা দরকার। কারণ গুচ্ছ পদ্ধতিতে যে এটা হবে, যে দেখো এখানে আমি পোস্ট একটা মোটামুটি বড় একটা পোস্ট, এখানে মেইন ইনফরমেশন গুলো দেওয়া আছে। হ্যাঁ এটা প্রথম আলোতেও আসছে, ডেইলি ক্যাম্পাসেও আসছে, বিভিন্ন পেপারেই এটা দিয়েছে যে সিদ্ধান্ত এরকম হয়েছে যে তোমাদের অ্যাডমিশন টেস্টটা কিভাবে হবে। যদিও এইবার থেকে শুরু হচ্ছে, তার মানে তোমাদের সময় আস্তে আস্তে আরো বেশি গুরুত্ব আরোপ হতে পারে বা এটা চেঞ্জ হবে না, কারণ আইসিটিটা আসলে এখন অনেকটা কম্পালসারি আকারে সব জায়গায় দেওয়া হচ্ছে। ইভেন জবের এক্সাম গুলাতে কিন্তু আইসিটি মানে দিচ্ছেই কম্পালসারি। তো যাই হোক, আমরা একটু কোশ্চেন করি। লাইবা তুমি বলতে পারবা যে কোএক্সিয়াল কেবল কত প্রকার? লাইবা আই এম আস্কিং ইউ। জি স্যার। কোএক্সিয়াল কেবল কত প্রকার? মনে না থাকলে বলো স্যার মনে নাই, এগুলা তো সাথে সাথে বলতে হবে, আদারওয়াইজ বলো যে পারছি না। 2 প্রকার। আচ্ছা 2 প্রকার। আচ্ছা ইয়ে বলো, সুমাইয়া বলো 2 প্রকার কি কি? স্যার আমি পড়তে পারি না গত সে
আমি তো ঢাকার করতে বাইরে পারো আছি। নাই, ঢাকার বাইরে ছিলা, বাট আরো আগে চলে আসোনি তুমি, এটা ভিডিওটা তো দেখা দরকার ছিল। না স্যার, আমি এখনো ঢাকার বাইরে। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখো কোএক্সিয়াল কেবল দুই প্রকার, থিন নেট আর থিক নেট। ঠিক নেই। হ্যাঁ, এই দুইটার এই যে স্পেসিফিকেশন সেটা আমি পড়তে বলেছিলাম ভালো করে এমসিকিউ এর জন্য। আর যেহেতু তোমাদের অ্যাডমিশন টেস্ট হবে, তার মানে এই ডেটাগুলাই তোমাদের লাগবে। এই যে থিক নেটের ট্রান্সমিশন স্পিড কত, তারপরে কত দূরত্বে এটা রিপিটার ছাড়া হচ্ছে ট্রান্সমিট করতে পারে ডাটা, এই ইনফরমেশন গুলাই কিন্তু লাগবে, মানে এই টাইপের ইনফরমেশন গুলা। সো তোমাদেরকে একটু সতর্ক হতে হবে এখন, কিছু করার নাই। মানে তোমরা যদি চাও যে আমি গুরুত্ব দিব না, সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিশন টেস্টের ওই 3 মাস বা 4 মাসে তখন তোমাদের একবারে মানে চোখ কান বুজে এগুলা গিলতে হবে। আর এখন যদি একটু পড়ে যাও, যে ইনফরমেশন গুলো দেওয়া হচ্ছে আমি তো ইন্ডিকেট করে দিচ্ছি বা তোমাদেরকে বলছি পড়ানোর সময়, সেগুলো একটু মানে খেয়াল করে যাও, তাহলে আর কি সুবিধা হবে তোমাদের জন্য। ইউ আকারে বাঁকানো যায় না কেন, মানে অপটিক্যাল ফাইবার কেবল ইউ আকারে বাঁকানো যায় না কেন, এটা রিশা বলো তো। কারণ এটা গ্লাস ফাইবার দিয়ে তৈরি, অন্যান্য তারগুলা ছিল মেটালিক, যেটা কপার বা হচ্ছে প্লাস্টিক জ্যাকেট ছিল, বাট এটাতে হচ্ছে ভিতরে কি গ্লাস ফাইবার। সো যদি ইউ গ্লাস শেপে ফাইবার, হয় তাহলে সেটা তাহলে ভেঙে, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ এই জন্য এটা হবে না। আচ্ছা নাশিতা, তুমি বলবে যে হচ্ছে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে কোন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিট হয় বা ডেটা ট্রান্সফার হয়। স্যার, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে। গুড। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে এটার মধ্য দিয়ে ডেটা প্রবাহিত হয়। আর অন্যান্য মাধ্যমগুলোর মধ্য দিয়ে কিভাবে প্রবাহিত হয় ইয়া বলো তো, কে বলবে? নুসরাত জাহান, তুমি বলো যে অন্যান্য যে কেবলগুলো আছে, যেমন আমরা কোএক্সিয়াল কেবলের কথা বলছি বা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের কথা বলছি, এগুলোর মধ্য দিয়ে কোন পদ্ধতিতে ট্রান্সফার হয়? স্যার পারবো না। সেই ইলেকট্রন মাধ্যমে স্যার। হ্যাঁ, তো ইলেকট্রনের বিদ্যুৎ মাধ্যমে। হ্যাঁ, চুম্বকীয় ইলেকট্রোম্যাগনেটিক যে সেটার পদ্ধতিতে। এই যে আমি গত ক্লাসে এই যে ইএমআই বোঝাইতে গিয়ে বললাম না তোমাদেরকে, এগুলো তো আমার কথাগুলো ভিডিওগুলোও তো একটু দেখতে হবে, কথাগুলো একটু শুনতে হবে, কারণ সব ইনফরমেশন যে এখানে দেওয়া থাকবে লাইন বাই লাইন তা কিন্তু না, কিছু ইনফরমেশন তো ভিডিও দেখে বা আমার কথা শুনেও একটু মনে রাখতে হবে, জন্য গুরুত্ব দিতে হবে। ঠিক আছে? তো ঠিক আছে, আমরা নেক্সট লেকচারে চলে যাচ্ছি, লেকচার 3। তো লেকচার 3-তে আমরা হচ্ছে ওয়্যারলেস মিডিয়াম সম্পর্কে জানবো, তারবিহীন মাধ্যম। সো তারবিহীন মাধ্যমটা কি? তারবিহীন মাধ্যমটা হচ্ছে যেখানে কোনো তারের ব্যবহার নাই, ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই এই মাধ্যমের। সো তারের সাহায্য ছাড়া আমরা যে পদ্ধতিতে দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারি তাকে তারবিহীন মাধ্যম বলে। সো আমরা তারবিহীন মাধ্যম কি পাচ্ছি, যেখানে আসলে তারের ব্যবহারটা নাই এবং ফিজিক্যালি আসলে কি ব্যবহার হচ্ছে সেটার আমরা এক্সিস্টেন্সটাও বুঝতে পারবো না। But it can be classified into 3 categories depending on the frequency. ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে এটাকে 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড ওয়েভ। দেখো ওয়েভ মানে কি তরঙ্গ বা ফ্রিকোয়েন্সি যেটা আমরা বলে থাকি, বাতাসের যে তরঙ্গ সেটার মধ্য দিয়ে আসলে আমাদের ডাটাটা ট্রান্সমিট হচ্ছে। সো এটা 3 ভাগে ভাগ করা যায় এবং এই 3টা ভাগ বা ক্লাসিফিকেশনসটা কিন্তু এই যে দেখো ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করেই করা হয়েছে। তো প্রথমে আমরা জানবো রেডিও ওয়েভটা কি বা বেতার তরঙ্গ। বেতার তরঙ্গ দিয়ে ডেটা ট্রান্সমিট যে করা যায় তারবিহীন মাধ্যমে, এটা সর্বপ্রথম কে আবিষ্কার করেছিল তোমরা বলতে পারবা? স্যার জগদীশ চন্দ্র বসু। হ্যাঁ, জগদীশ চন্দ্র বসু আমরা বলছি আবিষ্কার করেছে, কিন্তু কিন্তু স্যার ওনার নামে গুগলিয়ানো পেটেন্ট ছিল না। মার্কনি স্যার। হ্যাঁ, ওনার স্যার নামে গুগলিয়ানো মার্কনি, ইটালিয়ান বিজ্ঞানী আই থিঙ্ক উনি। হ্যাঁ মার্কনি, হ্যাঁ মার্কনি হচ্ছে, যেহেতু পেটেন্ট করা, সো ওনাকে আমরা ধরবো। মার্কনি 1905 সালে রেডিও ওয়েভের মাধ্যমে ডেটা ট্রান্সফার করেছিল। বাট ওনার যদিও অনেক আগে হচ্ছে জগদীশ চন্দ্র বসু করেছিল কাজটা, কিন্তু আনফরচুনেটলি ওনার নামে জিনিসটার পেটেন্ট ছিল না।
এই জন্য উনি আসলে স্বীকৃতিটা পায়নি। আর এখন তো তখন তো আর ইন্টারনেটের যুগ ছিল না যে আসলে পৃথিবীর এক প্রান্তে কে কি করছে আর এক প্রান্তের মানুষ আসলে জেনে যাবে বা ইয়ে করবে। এই জন্য এমন হয়েছে যে অনেক আবিষ্কার একজন একাধিক পার্সন দেখা গেছে একজন একটা আবিষ্কার করেছে আর একজন দেখা গেছে সেটা আরো অনেক আগে করেছে, কিন্তু মানুষ জানে না বা হচ্ছে কারণ তখন রয়্যাল একাডেমি বা হচ্ছে ব্রিটিশ যে ইয়েগুলো ছিল, ইউনিভার্সিটি গুলো ছিল ব্রিটিশদের, সেগুলোর মানে যারা কাজ করতো অনেক জ্ঞানী গুণী তারাই আসলে বেশি ইয়া পাইতো, মানে সুবিধাটা পাইতো। কিন্তু মানে অনুন্নত দেশ বা যারা দূরবর্তী অঞ্চলে থেকে বিজ্ঞান নিয়ে গবেষণা করত তারা আসলে এই সুযোগটা ওইভাবে ক্যাপচার করতে পারে নাই। যাই হোক, রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ, এটা হচ্ছে আমরা বুঝবো কিভাবে, এটার ফ্রিকোয়েন্সি হবে 3 কিলো হার্জ থেকে, এই যে দেখো এটা খুবই ইম্পর্টেন্ট লাইন, 3 কিলো হার্জ থেকে 300 গিগা হার্জ। ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় রেডিও ওয়েভ। সো যদি তোমাদের ডেফিনেশনও আসে যে রেডিও ওয়েভ কাকে বলে, তাহলেও এই লাইনটাই তোমরা দিবা যে 3 কিলো হার্জ থেকে 300 গিগাহার্জ ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে রেডিও ওয়েভ বলা হয়। এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার থেকে 1 মাইক্রোমিটার, ইটস নট মিলিমিটার, মাইক্রোমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সো এটা হচ্ছে আমাদের রেডিও ওয়েভ। এই রেঞ্জের ফ্রিকোয়েন্সি সাধারণত বেতার যোগাযোগে ব্যবহৃত হয় বলে এটিকে রেডিও ওয়েভ বলা হয়। মানে এই ফ্রিকোয়েন্সিটা আসলে নর্মালি আমরা রেডিও ওয়েভে ব্যবহার করি বলেই এটাকে রেডিও ওয়েভ বলা হয়, বা বেতার তরঙ্গে আমরা এটা ব্যবহার করে থাকি, বা বেতারের ডেটা ট্রান্সমিট করার জন্য আমরা এটা ইউজ করে থাকি। তো সাধারণত ডেটা কমিউনিকেশনের জন্য 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি রেডিও স্পেকট্রাম ব্যবহার করা হয়। বাট ভালো ফ্রিকোয়েন্সি বা ভালো ইয়ার জন্য, ভালো ডেটা ট্রান্সমিট করার জন্য আসলে উচ্চ গতির সম্পূর্ণ ফ্রিকোয়েন্সিও ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু নর্মালি আমরা সাধারণভাবে যেগুলা, যেমন আমাদের এফএম রেডিও যেগুলো আছে, দেখবা যে বাংলাদেশে যে এফএম রেডিওগুলো রিনোন্ড সেগুলো 88.4 মেগাহার্জ, দেন হচ্ছে 89.2 মেগাহার্জ, যে রেডিও আমার, তারপরে যে ইয়েগুলো আছে তোমরা হয়তো এখন তো এফএম পোলাপান শুনে না, আসলে ইন্টারনেট ইউটিউব এতটা অ্যাভেলেবেল হয়েছে যে রেডিও এখন আর মানে ভূত এফএম শুনে অনেকেই। হ্যাঁ, অনেকেই শুনে আবার অনেকেই শুনে না। আমাদের আমরা যখন ঢাকাতে আসছি ফার্স্টে 2008-9 সালের দিকে, 9 সালে 10 সালের দিকে, 9 সালে, তখন কিন্তু এই কি বলে এফএম রেডিওর একটা ক্রেজ ছিল, সবাই এফএম রেডিও অনেক মানে নেশার মতো, মানে আরজেদের হচ্ছে কথা অনেকের খুব ভালো লাগতো এবং তারা নেশার মতো কথাগুলো শুনতো। এখন যদিও এগুলো আসলে এখনকার পোলাপান এগুলো ওদেরকে এত বেশি গুরুত্ব দেয় না। তো রেডিও ওয়েভ দুই ধরনের, একটা হচ্ছে নিয়ন্ত্রিত, অন্যটি হচ্ছে অনিয়ন্ত্রিত। তো নিয়ন্ত্রিত রেডিও ওয়েভ সরকারের অনুমতি ছাড়া কেউ ব্যবহার করতে পারে না, এটা গভর্নমেন্টের বিভিন্ন হচ্ছে কাজে হয়তো এটা ইউজ করা হয়। যেমন গভর্নমেন্টের নিজস্ব যে ইয়েগুলো আছে সেগুলো দেখবে ফ্রিকোয়েন্সি একটু যেমন বাংলাদেশে 100-র উপরে যেগুলা, সেগুলো হচ্ছে গভর্নমেন্টের আছে, 103 সামথিং এরকম দেখবা যে গভর্নমেন্টের যে ইয়েগুলো আছে। তো রেডিও ওয়েভ নর্মালি 3 ভাগে বিভক্ত, একটা হচ্ছে লো পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে হাই পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি এবং স্প্রেড স্পেকট্রাম। সো এটার যে ক্লাসিফিকেশনটা করা হয়েছে সেটা এটার হচ্ছে দেখো, শুধু একটি ফ্রিকোয়েন্সিতে কাজ করে যা 70 মিটার বা 230 ফুটের মধ্যে ট্রান্সমিশন উপযোগী ট্রান্সমিশন গতি, এবং এটা ট্রান্সমিশন গতি হচ্ছে 1 থেকে 10 মেগাবিট পার সেকেন্ড। সো এটা কোথায়, এটা মনে করো যে ওই যে একটা ক্যাম্পাসে বা হচ্ছে একটা হলের মধ্যে এফএম রেডিও আমরা নর্মাল যে ছোট ডিভাইসটা যে ইউজ করা হয়, আমরা এক সময় আমাদের হলে এটা তৈরি করেছিলাম যে আমাদের হলের ভিতরে কাভারেজ দেওয়ার জন্য। একটা হল আর কত বড় হয়, সর্বোচ্চ 100 মিটার। তো এটার ইয়ার জন্য আমাদের একটা মোটামুটি একটা মানে এটার প্রাইস আসলে খুব বেশি না। তো এটা দিয়ে আমরা এই কাজটা করেছিলাম, যেটা খুব ছোট এরিয়াতে কভার করার জন্য এই রেডিওটা ইউজ করা হয়। এরপর হচ্ছে হাই পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, অনেক বেশি দূরত্বে সিগন্যাল পাঠানো যায়, চলার পথে কোনো বাধা থাকলে তা ভেদ করতে সক্ষম, ট্রান্সমিশন গতি 1 থেকে 10 মেগাবিট পার সেকেন্ড হতে পারে। আর স্প্রেড স্পেকট্রাম যেটা, সেটা হচ্ছে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশনে কেবল একটি ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়, আর স্প্রেড স্পেকট্রাম রেডিও ট্রান্সমিশনে একাধিক ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। এটাতে একাধিক ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। তো একাধিক ফ্রিকোয়েন্সি আসলে কিছু কিছু রেডিও এফএম এ দেখবা যে বলে যে এত থেকে এত, যে ধরো বলে যে 89 থেকে
95 মেগাহার্টজে আমরা হচ্ছে ইয়ে করতেছি, মানে সম্প্রচার করতেছি অনুষ্ঠান। দেখবা কিছু কিছু রেডিওতে এটা বলে, কারণ তাদের স্প্রেড স্পেকট্রাম ইউজ করে তারা। আর কিছু কিছু আছে যে ফিক্সড, যে হচ্ছে 89 হলে 89 বা হচ্ছে 90 হলে 90 ইয়েতে, তো তারা হচ্ছে এটা ফিক্সড করে নেয়। আর কিছু হচ্ছে এরকম স্প্রেড স্পেকট্রাম হতে পারে। তো এটার ডিটেলসটা আসলে আসে না তোমাদের। তো তিনটা রেডিও তিনটা শ্রেণীতে ভাগ করা যায়, এটা তোমরা একটু জেনে নিবা। এখন আমরা জানবো যে রেডিও ওয়েভ এর সুবিধা। রেডিও ওয়েভ কি কি সুবিধা আমাদেরকে দিচ্ছে? প্রথম কথা হচ্ছে রেডিও ওয়েভ কিন্তু অমনি ডিরেকশনাল। অমনি ডিরেকশনাল মানে হচ্ছে যে জায়গায় অ্যান্টেনাটা থাকে বা যে জায়গা থেকে ডেটাটা পাঠানো হয় সেটা চারদিকে ডেটাটা পাঠায়। যেমন এই যে সাভার রেডিও কলোনিতে যে রেডিও স্টেশনটা আছে, দেখবে এটা অনেক উঁচু, মোটামুটি প্রায় 100 মিটারের উপরে হচ্ছে এটা উঁচু হতে পারে। এবং সে হচ্ছে চারপাশে, ওই অ্যান্টেনা থেকে চারপাশে সিগন্যাল পাঠাতে পারে। সো রেডিও ওয়েভ বিল্ডিং বা দেওয়াল ভেদ করতে পারে, এটা একটা সবচেয়ে বড় সুবিধা। ইট ক্যান পেনিট্রেট ওয়াল। সুতরাং এটি ইনডোর বা আউটডোর উভয় যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। ট্রান্সমিটার এবং রিসিভার একই সরলরেখায় থাকার প্রয়োজন নাই। ট্রান্সমিটার এবং রিসিভার একই সরলরেখায় থাকার প্রয়োজন নেই, কারণ দেখো ট্রান্সমিটার উপর থেকে তোমার হচ্ছে ট্রান্সমিট করছে, কিন্তু আমাদের রিসিভার যে ট্রানজিস্টর যেটা আমরা বাসায় ইউজ করি সেটা কি একই সরলরেখায় থাকে? এটা তো রুমের মধ্যে থাকতে পারে বা অন্য কোথাও থাকতে পারে। সো এটা সেম লাইন অফ সাইটে নাও থাকতে পারে, কিন্তু এটা তারপরেও হচ্ছে ডেটাটা ট্রান্সমিট করতে পারে। সো রেডিও ওয়েভ বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় না, ফলে বায়ুমণ্ডল দ্বারা সামান্যই প্রভাবিত হয়। সো বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার পর্যন্ত কিন্তু এটা বিস্তৃত হতে পারে রেডিও ওয়েভ, এবং বায়ুমণ্ডল দ্বারা এটা হচ্ছে অ্যাটেনুয়েশন হয় না, কোনো এর ডেটাটা অ্যাটেনুয়েশন হয় না, যে কারণে এটা খুব সামান্য প্রভাবিত হয়, ফলে এটা ডেটা ট্রান্সমিশন খুব ইজিলি করা যায়। এখন তোমরা বলতে পারবা যে রেডিও ওয়েভটা বা রেডিও ফ্রিকোয়েন্সিটা সর্বপ্রথম প্রধান লক্ষ্য কি ছিল জানো এটা আবিষ্কারের? মানে মানব যোগাযোগ করা। না, যোগাযোগ তো অবভিয়াসলি, কিন্তু যুদ্ধাস্ত্র তৈরি স্যার। বুঝি নাই, আবার বলো। স্যার যুদ্ধাস্ত্র তৈরি স্যার। এক্স্যাক্টলি। যুদ্ধাস্ত্র আসলে স্যার, এটাই যে ফাইটার পাইলট। হ্যাঁ হ্যাঁ, আসলে আমাদের হচ্ছে যা কিছু পৃথিবীতে কল্যাণকর আবিষ্কৃত হয়েছে সবই আসলে ওই মানুষকে মারার জন্য। পরবর্তীতে সেটা মানব কল্যাণে ব্যবহার করা হয়েছে। তো এটা সবচেয়ে বেশি ফাইন্যান্স করেছে কিন্তু ওই তোমার ব্রিটিশ বা আমেরিকান হচ্ছে ওই সেনাবাহিনী, তারা হচ্ছে এটা তৈরি। রাডারের মাধ্যমে। হ্যাঁ, তারা এই রাডারের যোগাযোগ, তারপরে তোমার হচ্ছে যুদ্ধক্ষেত্রে সামনের সেনাবাহিনীর সাথে পিছনের সেনাবাহিনীর যোগাযোগ করার জন্য, তারপরে সাবমেরিন বা ওই যে তোমার হচ্ছে ডুবোজাহাজ যেটা, ওটার ভিতরে যোগাযোগ করার জন্য এই রেডিও ফ্রিকোয়েন্সি ছাড়া বা রেডিও ওয়েভ ছাড়া কিন্তু কোনো মানে গতি নাই। এবং এটা অনেক সময় হ্যাকও হয়, এবং শত্রুপক্ষের নিউজ নেওয়ার জন্য বা ইয়ে করার জন্য, কারণ এটা অনেক সময় এই জন্য এনকোড করে পাঠানো হয় সিগন্যাল, যুদ্ধক্ষেত্রে যে এগুলো হয়। যাই হোক, সেগুলো আমাদের আলোচ্য বিষয় না। তো রেডিও ওয়েভের অসুবিধাটা দেখো। রেডিও ওয়েভ ট্রান্সমিশনে নিম্ন সীমার ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয়, বিপুল পরিমাণ তথ্য একসাথে প্রেরণ করা সম্ভব হয় না, এবং এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অবভিয়াসলি এখান থেকে যে রেডিয়েশনটা হয় সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবার দেখো রেডিও ওয়েভের ব্যবহারটা কোথায়। এটা আমার মনে হয় তোমাদের না বললেও চলবে, তোমরা মোটামুটি ভাবে সবাই জানো যে কোথায় কোথায় রেডিও ওয়েভটা ব্যবহার করা হয়। আরেকটা কথা আমি বলে নিই, আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে এই লেকচারটা মোটামুটি আজকের লেকচার পর্যন্ত মানে নেক্সট লেকচারও সম্পূর্ণ থিওরিটিক্যাল জিনিস। এটা তোমাদের সিকিউ এর চেয়ে এমসিকিউ তে বেশি কাজে লাগবে। সিকিউ থেকে কোশ্চেন যে হয় না তা না সিকিউ এর জন্য, বাট অনেক কম। এখান থেকে আসলে তোমাদের এমসিকিউ টাইপই বেশি হয়। তো রেডিও বা বেতার যন্ত্রে ব্যবহার করা হয় মোবাইল যোগাযোগের লিঙ্ক স্থাপনে, টেলিভিশন ব্রডকাস্টিং, ইন্টারনেট সংযোগের জন্য টাওয়ার টু টাওয়ার রেডিও লিঙ্ক ব্যবহার করা হয়। এছাড়া একজন প্রেরক এবং অনেকগুলো রিসিভার থাকে, তখন মাল্টিকাস্টিং এর জন্য একটি রেডিও ওয়েভ দরকারি। ওয়াইড এরিয়া নেটওয়ার্কে ব্যবহার করা হতে পারে, ব্যবহার করা হয়। তো এই ব্যবহারগুলো একটু দেখবা। তোমাদের একটা বোর্ড কোশ্চেন আসছিল যে
এই যে ফ্রিকোয়েন্সিটা দিছিল, দিয়ে বলছে যে এই ফ্রিকোয়েন্সিটা কোথায় ইউজ করা হয়। সেখানে অবশ্য 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ দেওয়া ছিল। সো 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ দিয়ে যদি দিয়ে থাকে তাহলে কিন্তু কনফিউজড হবে না। এখানে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত দিয়েছে। এখন এর মাঝখানে যদি কিছু দেয়, ধরো তোমাকে বললো যে 10 মেগাহার্টজ থেকে হচ্ছে 1000 মেগাহার্টজ পর্যন্ত কোন ধরনের ফ্রিকোয়েন্সি, তাহলে কিন্তু সেটা এই রেঞ্জের মধ্যেই পড়ছে। তাহলে কিন্তু তোমরা বলবা সেটা কোন ওয়েভ, রেডিও ওয়েভ। এটা যেন ভুল না হয়। আমার কথা তোমরা বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, সো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবা। এরপরে দেখো আমরা পড়বো হচ্ছে মাইক্রোওয়েভ। সো মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্র এবং ওয়েভ শব্দের অর্থ তরঙ্গ, আমরা জেনে নিলাম আগেই। সো মাইক্রোওয়েভ হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ। সো এটার তরঙ্গ মানে এটা হচ্ছে আরো ক্ষুদ্র। এখানে দেখো এটা ছিল হচ্ছে এটা 1 mm থেকে 100 কিলোমিটার পর্যন্ত এটার তরঙ্গ দৈর্ঘ্য। আর এটা হচ্ছে 1 mm থেকে 1 মিটার পর্যন্ত। তার মানে এটার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কম, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে মাইক্রোওয়েভ। আচ্ছা, এটা 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ, 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় মাইক্রোওয়েভ। এখন তাহলে 300 গিগাহার্টজ পর্যন্ত, 300 মেগাহার্টজ থেকে, তাহলে এই যে রেডিও ওয়েভের যে কিছু এটাও কিন্তু এর ভিতরে চলে আসছে মাইক্রোওয়েভের মধ্যে, তাই না? জি স্যার। খেয়াল করেছো জিনিসটা? জি। হ্যাঁ, এটা ওইটাও কিন্তু 300 গিগাহার্টজ পর্যন্ত, এটাও 300 গিগাহার্টজ পর্যন্ত। হ্যাঁ, এটাও 300 গিগাহার্টজ পর্যন্ত। বাট তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য আছে। হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য আছে এখানে। সো এটা হচ্ছে মাইক্রোওয়েভ। সো মাইক্রোওয়েভ বাঁকা পথে চলতে পারে না। মাইক্রোওয়েভের সবচেয়ে বড় ড্রব্যাকস হচ্ছে এটা। রেডিও ওয়েভ কিন্তু দেয়াল পেনিট্রেট করতে পারে এবং আমাদের লাইন অফ সাইটে অবজেক্ট না থাকলেও আমাদের ডেটা ট্রান্সমিট হতে পারে। মানে এন্টেনা টু এন্টেনা যদি লাইন অফ সাইটে না থাকে তাও ডেটা ট্রান্সমিট হতে পারে, কিন্তু মাইক্রোওয়েভের ক্ষেত্রে এটা আসলে সম্ভব না। আর আমাদের রেডিও ওয়েভ ছিল কিন্তু অমনি ডিরেকশনাল। অমনি ডিরেকশনাল মানে কি, চারপাশে হচ্ছে ডেটাটা ট্রান্সমিট করতে পারে। আচ্ছা, এখন আমরা দেখি মাইক্রোওয়েভ সিস্টেম মূলত দুটো ট্রান্সিভার নিয়ে গঠিত। এর একটি সিগন্যাল ট্রান্সমিট এবং অন্যটি রিসিভ করার কাজে ব্যবহৃত হয়। যেহেতু মাইক্রোওয়েভ বাঁকা পথে চলতে পারে না, তাই ট্রান্সমিটার এবং রিসিভার মুখোমুখি থাকতে হয়। মাইক্রোওয়েভের অ্যান্টেনা কোনো ভবন বা টাওয়ারের উপর বসানো হয় যাতে সিগন্যাল বেশি দূরত্ব অতিক্রম করতে পারে এবং পথে কোনো বস্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। আচ্ছা, এখানে একটা ফিগার দেওয়া হয়েছে, দেখো। এই যে দেখো, এটা নর্মালি পাহাড়ের উপরে, দেখছো এটা? এখানে দেখো একটা অ্যান্টেনা বসানো হয়েছে যেটা পাহাড়ের উপরে, এবং আরেকটা অ্যান্টেনা বসানো হয়েছে এখানে, যাতে করে এই লাইন অফ সাইট মানে মাঝখানে দেখো কোনো বড় বড় পাহাড় বা হচ্ছে নাই, গাছগাছালি নাই। যদি মাঝে অনেক গাছগাছালি বা থাকে তাহলে কিন্তু সিগন্যাল সেটা পেনিট্রেট করতে পারবে না এবং সিগন্যালটা কিন্তু পাস করতে পারবে না। যার ফলে এটা কি হবে, এখানে কি কুয়াশাটা ফ্যাক্টর স্যার? কি ফ্যাক্টর? কুয়াশা, ফগ। ফগ? জি স্যার। ফগটা আসলে অতটা ফ্যাক্টর না, কারণ ফগ তো আসলে বায়ুমণ্ডলের একটা এটা তো আসলে পেনিট্রেট করা মানে খুব বেশি প্রবলেম হয় না তোমার। এমনি ফগ থাকলে যে কোনো সিগন্যাল ট্রান্সমিট হইতে আসলে একটু প্রবলেম হতে পারে, কারণ তোমার হচ্ছে অ্যাটেনুয়েশনটা বেড়ে যায় যখন ফগ থাকে, কারণ অনেক সিগন্যাল পাশাপাশি হয়, তো সিগন্যাল এমনি কলিশনও হতে পারে তোমার যদি, কারণ ফগ থাকা মানে কি, বায়ুমণ্ডলের মানে কি বলে, জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। তো জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে আসলে সিগন্যালে অনেক সময় প্রবলেম হয় ডেটা পাস করতে। তো এখানে দেখো মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য। মাইক্রোওয়েভ হচ্ছে বাঁকা পথে চলতে পারে না। মাইক্রোওয়েভ সিস্টেম মূলত দুটো ট্রান্সিভার নিয়ে গঠিত। ট্রান্সিভার বলতে এখানে বোঝাচ্ছে একটা ট্রান্সমিটার আর একটা হচ্ছে রিসিভার, মানে ট্রান্সিভার একসাথে বলতেছে, একটা ট্রান্সমিটার আর একটা রিসিভার, মানে দুইটা অ্যান্টেনা। তো একটি সিগন্যাল ট্রান্সমিট এবং অন্যটি রিসিভ করার কাজে ব্যবহার করা হয়। মাইক্রোওয়েভ মাধ্যমে প্রেরক এবং প্রাপকের মাধ্যমে কোনো বাধা থাকলে ডেটা ট্রান্সমিট করতে পারে না।
তার মানে লাইন অফ সাইটে না থাকলে ডাটা ট্রান্সমিট করতে পারবে না। মাঝখানে যদি কোনো পাহাড় থাকে বা বড় রুম মানে বিল্ডিং থাকে তাহলে ডাটা পাস করতে পারবে না। মাইক্রোওয়েভের অ্যান্টেনা বড় কোনো ভবন বা টাওয়ারের উপর বসানো হয় যাতে সিগন্যাল বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। আর মাইক্রোওয়েভ ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু ক্যাটাগরিজ লাইক হচ্ছে কি টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ অ্যান্ড স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তাহলে এখন মনে হয় তোমরা বুঝতে পারতেছো যে সারা পৃথিবীব্যাপী সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী যে স্যাটেলাইট সেটা কিন্তু মাইক্রোওয়েভ ইউজ করে। এবং এখানে দেখো একটা ডান সাইডে একটা দেওয়া হয়েছে। স্যাটেলাইটটা নরমালি কোথায় থাকে বলো তো, জানো তোমরা? মহাকাশে স্যার। হ্যাঁ, মহাকাশে থাকে এবং একটা হ্যাঁ, নির্দিষ্ট মহাকাশ। অরবিটে সেটা অবস্থান করে। বাংলাদেশ একটা মানে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। স্যার জিও স্টেশনারি স্যার। হ্যাঁ, ওটা জিও স্টেশন। যাই হোক, হোয়াটএভার, এটা নিয়ে আমরা কথা না বলি। এখন হচ্ছে এটা থেকে বাংলাদেশের এটাতে প্রচুর খরচ হয়েছে, যদিও সেটার আউটপুট আসলে ওইভাবে আমরা পাচ্ছি না। অন্যান্য দেশের তুলনায় আমাদের কস্টিংটা অনেক বেশি, কিন্তু অন্যান্য দেশ যেভাবে আউটপুটটা পাচ্ছে আমরা সেভাবে আসলে এটাকে ইউটিলাইজ করতে পারছি না। তো টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ এবং স্যাটেলাইট মাইক্রোওয়েভ, প্রথমে আমরা জানবো টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভটা কি। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ নরমালি হচ্ছে ভূপৃষ্ঠেই আমরা হচ্ছে এটা করে থাকি, বসিয়ে থাকি, এবং ভূপৃষ্ঠের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডাটা পাঠানোর জন্য আমরা এটা নরমালি ইউজ করে থাকি। যেমন দেখো, এই ধরনের প্রযুক্তিতে ভূপৃষ্ঠে ট্রান্সমিটার এবং রিসিভার বসানো হয়। ট্রান্সমিটার এবং রিসিভার দৃষ্টি রেখায় যোগাযোগ করে এবং কোনো বাধা না থাকলে এটা 1 থেকে 50 মাইল পর্যন্ত ডেটা ট্রান্সমিট করতে পারে। 1 থেকে 50 মাইল, এটা মনে রাখো যে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ 1 থেকে 50 মাইল দূরত্ব করতে পারে। আর স্যাটেলাইট মাইক্রোওয়েভ সেটা হচ্ছে স্যাটেলাইটে তো অবস্থানই থাকে হচ্ছে মহাশূন্যে, এবং ভূপৃষ্ঠে এটার একটা রিসিভার থাকে, যেখান থেকে রিসিভার না, আমি বলবো যে ডেটা এখান থেকে পাঠানোও যায় আবার রিসিভও করা যায়। নর্মালি আমাদের স্যাটেলাইটের মাধ্যমে আমরা আবহাওয়া বা হচ্ছে দূরবর্তী কোনো স্থানের বিভিন্ন ইনফরমেশন পেয়ে থাকি আর কি, এবং এটা সর্বক্ষণ প্রদক্ষিণ করতে থাকে, যার ফলে এখান থেকে আমাদের ইনফরমেশন নেওয়াটা অনেক সহজ হয়। দেখো, এক্ষেত্রে সিগন্যাল পাঠানোর জন্য ভূপৃষ্ঠে একটি স্যাটেলাইট অ্যান্টেনা এবং মহাশূন্যে একটি স্যাটেলাইট থাকে। স্যাটেলাইট অ্যান্টেনা বা ট্রান্সমিটারগুলো স্যাটেলাইটকে মাইক্রোওয়েভ সিগন্যাল প্রেরণ করে। স্যাটেলাইট পাঠানোর পর এই সংকেত অত্যন্ত ক্ষীণ হয়ে পড়ে। স্যাটেলাইটে অনেকগুলো ট্রান্সপন্ডার থাকে যা ক্ষীণ সংকেতকে অ্যাম্পলিফাই করে পৃথিবীর গ্রাহক যন্ত্রে পাঠায়। তো এখানে যাই হোক, এত ডিটেলস আমাদের দরকার নাই। এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে ভিস্যাট, পৃথিবীতে অবস্থিত যে অ্যান্টেনাটা সেটাকে আমরা বলে থাকি ভিস্যাট বা ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল। এই লাইনটা তোমরা ইন্ডিকেট করে রাখো, মানে কট করে রাখো, এই লাইনটা ইম্পর্টেন্ট। কারণ ভিস্যাট এর ফুল মিনিং এবং এটার কাজ কি, এটা পৃথিবীতে যে অ্যান্টেনাটা স্থাপন করা হয় সেটার নাম হচ্ছে ভিস্যাট। এটা হচ্ছে মনে রাখবা। তো ভিস্যাট অ্যান্টেনাগুলো সবসময় স্যাটেলাইটের দিকে রাখতে হয়। স্যাটেলাইটগুলো অনেক দূরে অবস্থিত থাকার কারণে অধিক শক্তিতে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বিকিরণ করতে হয়। মহাশূন্যে অবস্থিত স্যাটেলাইট ও ভূপৃষ্ঠের ডিশ অ্যান্টেনার মধ্যে দূরত্ব প্রায় 50,000 কিলোমিটার। তার মানে কি, সে 50,000 কিলোমিটার দূরত্বেও ডেটাটা পাঠাতে পারে। এই যে দেখো, এখানে বিভিন্ন জায়গায় আমাদের স্টেশন বসানো থাকে, রিসিভার বসানো থাকে, সে ওইখান থেকে এখানে ডেটা পাঠায়। বর্তমানে আমরা আসলে এগুলা ইউজ করছি কিনা আমি আসলে নট শিওর, জানি না বাংলাদেশ আসলে এখন ইউজ করছে কিনা, কিন্তু আমাদের যে ডিশ অ্যান্টেনা বা হচ্ছে যে তারপরে ডিটিএইচ, হ্যাঁ ডিটিএইচ, এগুলা এখনো সার্ভিস দিয়েছে কিনা আমি সঠিক জানি না বাংলাদেশ কিন্তু এগুলো আসলে আমরা নিজেদেরটা ইউজ করতে পারি। যেমন ওই যে আকাশ টিভি মনে হয় জি স্যার, বঙ্গবন্ধু। হ্যাঁ হ্যাঁ, ওটা মনে হয় বাংলাদেশের, হ্যাঁ ওটা বাংলাদেশের। তো এটার মাধ্যমে আসলে এখন বাংলাদেশ, আমরা যদিও এখনো ওই যে কোম্পানির মাধ্যমে যেগুলো ইউজ করি সেগুলো কিন্তু ওই বাইরেরই, মানে বাংলাদেশের স্যাটেলাইটের এটা এখনো পর্যন্ত কোম্পানি ভিত্তিতে আসলে সব মানে চালু হয় নাই। সো আকাশ টিভি আসলে ইউজ করে তো খুব কম লোকই, কারণ এটার আবার কস্টিং মনে হয় একবারে একটা অ্যান্টেনা কিনতে হয়, এখনো আসলে এভাবে হয়নি। সো মাইক্রোওয়েভের সুবিধা দেখো, ব্যান্ডউইথ অনেক বেশি, তাই এটি ব্যবহার করে বিপুল পরিমাণ তথ্য একসাথে ট্রান্সমিট করা যায়। রেডিও ওয়েভের অসুবিধা ছিল
বেশি পরিমাণ ডেটা একসাথে পাঠানো যেত না, কিন্তু এটার একটা সুবিধা হচ্ছে এটার ব্যান্ডউইথ অনেক বেশি, যার ফলে ব্যান্ডউইথ মানে তো তোমাদের আমি শিখিয়েছিলাম কি ট্রান্সমিশন স্পিড, তাই না? যে আমাদের হচ্ছে প্রতি একক সময়ে সে অনেক পরিমাণ ডেটা কিন্তু পাঠাতে পারে, এজন্য এটার সুবিধা এটা। কোনো প্রকার কেবল ছাড়া কেবল ব্যবহারের প্রয়োজন হয় না, অবভিয়াসলি দেয়ার শুড বি নো ফিজিক্যাল কেবল। পাহাড়ি এবং দূরবর্তী অঞ্চলে যোগাযোগের জন্য এটি সুবিধাজনক। আর অসুবিধা হচ্ছে এটা পেনিট্রেট করতে পারে না এবং বাঁকা পথে চলতে পারে না, লাইন অফ সাইটে থাকতে হবে। আর স্যাটেলাইটের ব্যবহারটা দেখো, স্যাটেলাইটের ব্যবহার দিয়েছে কিন্তু এটা আসলে মাইক্রোওয়েভের ব্যবহার। টেলিভিশন সিগন্যাল পাঠানোর কাজে ব্যবহার করা হয়, বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে, ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে, আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণেও এটি ব্যবহার করা হয়ে থাকে। স্যার টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ কোথায় ইউজ করা হয়? টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ নরমালি পাহাড়ি এলাকাগুলোতে, মানে ভূপৃষ্ঠে, হ্যাঁ। মনে করো যে ওই যে আর্মিরা যখন আসলে সত্য কথা বলতে কি টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভের এটা হচ্ছে কোয়াইট চিপ, মানে এটা মানে সস্তায় এগুলা হচ্ছে ইউজ করা যায়, যার ফলে তোমার ওই পাহাড়ি এলাকাগুলোতে আমরা এগুলা ইন্টারনেট সংযোগ বা হচ্ছে তোমার রেডিও স্টেশনের সাথে কানেকশন দেওয়ার জন্য এই টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ ইউজ করা হয়, যেখানে আসলে তোমার রেডিও ওয়েভ এখনো এস্টাবলিশ করা হয়নি বা ওখানে তোমার কোনো এফএম স্টেশন বা হচ্ছে করা হয়নি। যেমন আর্মিদের সাথে আর্মিদের দুইটা বেজ স্টেশনের মধ্যে যোগাযোগ করার জন্য এই টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ ব্যবহার করা হতে পারে। এখানে দুইটা অ্যান্টেনা দেখো বেশ দূরবর্তী ইয়েতে বসানো থাকলো, এই পাহাড়ের উপরে একটা অ্যান্টেনা, এই পাহাড়ের উপরে একটা অ্যান্টেনা বসানো থাকলো, তখন এই দুইটার মধ্যে তোমার হচ্ছে দুইটা আর্মি বেজের মধ্যে সংযোগ স্থাপনের জন্য এটা ইউজ করলো। মানে আমার কথাটা বুঝতে পেরেছো? নরমালি পার্বত্য চট্টগ্রামে বা হচ্ছে যেগুলো একটু দুর্গম এলাকা সেসব এলাকাতেই এই টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভটা ব্যবহার মানে ইউজ করা হয় বেশি। আসলে আমরা যখনই বেটার কোনো অপশন পাই তখনই তো আর আসলে এগুলা ইউজ করা হয় না, তো এগুলা বিভিন্ন সময় বিভিন্নটা ইউজ করে আসলে দেখে যে কোনটা আমাদের জন্য বেটার বা মোর কনভিনিয়েন্ট, তো যখন যেটা বেশি কনভিনিয়েন্ট হয় তখন কিন্তু সেটা ইউজ করে। যেমন তোমাদের হচ্ছে টাওয়ার টু টাওয়ার সিগন্যাল পাঠানোর জন্য আছে না তোমার মোবাইল, হ্যাঁ মোবাইল টাওয়ারের দুইটা টাওয়ারের মধ্যে সিগন্যাল পাঠানোর জন্য এটা এখানে কিন্তু টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ ইউজ করে। এরপরে আসছে দেখো ইনফ্রারেড। সো ইনফ্রারেড হচ্ছে তোমাদের ওই যে বাসায় রিমোট কন্ট্রোল আছে না, রিমোট কন্ট্রোলার ডিভাইস, জি স্যার, টিভি, যে টিভির রিমোট, তারপরে তোমার হচ্ছে এসির রিমোট বা যে কোনো রিমোট, এখানে কিন্তু ইনফ্রারেড রে মানে এই এটা ইউজ করে। তো 300 গিগাহার্টজ থেকে 400 টেরাহার্টজ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় ইনফ্রারেড, অর্থাৎ যে সকল তড়িৎচুম্বক বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের সীমা 1 মাইক্রোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত হয় তাদেরকে ইনফ্রারেড ওয়েভ বা অবলোহিত বিকিরণ বলা হয়। আচ্ছা বলো তো মানব শরীরের জন্য ক্ষতিকর কিসের সাথে সম্পর্কিত, কতটা ক্ষতিকর হবে তা কিসের সাথে সম্পর্কিত বলতে পারবা? আব্দুল্লাহ বা হচ্ছে কি ওর নাম, শামীম, তোমরা তো সায়েন্স থেকে পড়ছো। আমি বলতে চাচ্ছি যে মানব শরীরের জন্য কোন ধরনের বিকিরণ বা কোন ধরনের এই যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বেশি ক্ষতিকর, মানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে ক্ষতিকর নাকি তরঙ্গ দৈর্ঘ্য কম হলে ক্ষতিকর? স্যার বেশি হলে স্যার ক্ষতিকর। তরঙ্গ দৈর্ঘ্য কম হলে। স্যার বেশি হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে, যত ক্ষুদ্র হবে সেটা মানব শরীরের জন্য তত বেশি ক্ষতিকর হবে। এই জন্য কিন্তু বলে যে যেমন স্যার এক্স রে রশ্মিটাও তো এরকম, তরঙ্গ দৈর্ঘ্য কম বলে তো মনে হয় ক্ষতিকর বেশি। এটা হচ্ছে ক্ষতিকর। তো এই যে দেখো ইনফ্রারেড, এটার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু দেখো 1 মাইক্রোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত হয়, এই জন্য এটা অনেক বেশি ক্ষতিকর। এটা তোমরা যে টিভি রিমোট আমরা যে ইউজ করি বা টিভি থেকে যে বিকিরণটা হয়, দিস ইজ ভেরি ডেট্রিমেন্টাল টু আওয়ার হেলথ, এটা খুবই আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এই ইনফ্রারেড রে কোথায় ব্যবহার করা হয় দেখো, এটা রেডিও, টিভি, এসি ইত্যাদি রিমোট কন্ট্রোল সিস্টেমে ব্যবহার করা হয়। এছাড়া কম্পিউটারের তারবিহীন কিবোর্ড, মাউস, প্রিন্টার
ইত্যাদির সাথে যোগাযোগ করার জন্য এটা ব্যবহার করা হয়। ইনফ্রারেড প্রযুক্তির সুবিধা, এটার দামে সস্তা, বিদ্যুৎ শক্তির প্রয়োজন কম, স্বল্প দূরত্বে প্রায় 10 মিটারে ভালো কাজ করে। এটা খুব অল্প দূরত্বে ভালো কাজ করে, দেখবা যে টিভি রিমোট তুমি খুব বেশি দূরত্বে নিয়ে গেলে আবার এটা কাজ করবে না। ইনফ্রারেডের অসুবিধা হচ্ছে অধিক দূরত্বে এটা ট্রান্সমিট করতে পারে না, ট্রান্সমিটার এবং রিসিভারের মধ্যে কতিপয় প্রতিবন্ধক থাকলে কাজ করে না, মাঝখানে যদি কেউ থাকে দেখবা এটা কাজ করবে না। এবং এটার সাথে তোমরা অ্যাড করে দিতে পারো যে এটা আমাদের মানব শরীরের জন্য এটা খুবই ক্ষতিকর। এখন দেখো আমরা এখান থেকে যেগুলো পড়লাম সেখান থেকে কি কোশ্চেন হতে পারে সেগুলো আমরা একটু আলোচনা করব। তো আমাদের 1 মিনিটেরও কম সময় আছে, তোমরা আবার জয়েন করো। হ্যাঁ, আমি